বাবার পথে হাঁটলেন তারেক রহমান। দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সাহাপাড়া থেকে কর্মযজ্ঞের সূচনা। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার। যতই শক্তিশালী হোক, খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। খাল খনন কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায়, মন্তব্য তথ্যমন্ত্রীর। লালমনিরহাট ২ আসনের এমপির নামে ভিজিএফ কাণ্ডের ঘটনায় গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন। এবং পটুয়াখালীর কলাপাড়ায় অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল। প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি শুরু করল বিএনপি সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর 12:30টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সাহাপাড়ায় নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যা সমাধান হবে বলে মনে করছেন তারা। কৃষি, সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষা সহ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে দেশজুড়ে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি। এর আগে সকাল ৯:৩০ একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচি স্থলে যান প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এসব প্রকল্পে দুর্নীতির কোনো স্থান নেই। যত শক্তিশালী হোক, খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না। সোমবার দুপুরে মিরসরাইয়ের বামন সুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে। এর মধ্যেও সরকার সব কাজ করে যাচ্ছে। পাশাপাশি এনার্জি ক্রাইসিসের মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্য সহ নানা ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে বামন সুন্দর এলাকার আলীরপোল এলাকা থেকে বানাতলি পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা পুনর্খনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে সেচ নিশ্চিত করা যাবে প্রায় ১৫,০০০ হেক্টর জমিতে। এই খালগুলোর সীমানা ইতিমধ্যে ডিমার্কেশন হয়ে যাচ্ছে। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। আমরা যেইখানে খালের যে মালিকানা, যে ডিমার্কেশন করা হবে, অতটুকু খাল আমরা খনন করব। এইখানে কাউকে এনক্রোচ করার কোনো সুযোগ থাকে। হিসাব কিতাব করা হয়েছে, বাজেট করা হয়েছে, এবং এই জন্য আমরা ক্রমান্বয়ে পুরো প্রকল্পগুলোকে আপনারা দেখছেন প্রত্যেকটা সময়ের উপর আমরা শেষ করতে যাচ্ছি। এবং ক্রমান্বয়ে যখন এটা শেষ হতে থাকবে, আপনারা দেখবেন এটার প্রভাব অর্থনীতিতে, মানুষের জীবনযাত্রার মানে, পরিবেশের উপরে, সব কিছু আমরা বাংলাদেশের একটা পরিবর্তিত বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশের যে স্বপ্ন, এগুলো হচ্ছে তার অংশ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন থাকবে, দায়িত্বশীল থাকবে, সরকার তত বেশি জবাবদিহিতার মধ্যে থাকবে। বর্তমান সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে থাকতে চায়। জনগণের কাছে যে ওয়াদা দিয়েছে তা বাস্তবায়ন করতে চায় সরকার। সোমবার সকালে বরিশাল গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুনর্খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী এ সময় বলেন, সরকারের বয়স 1 মাস হয়নি।
ভোটারদের ভোটের কালির দাগ শুকায়নি এখনো, কিন্তু সরকারের দেয়া 5টি প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হয়েছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড বন্টন করা হয়েছে, কৃষক কার্ড বন্টনের প্রস্তুতি চলছে, কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, ইমামদের ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ খাল খননের উদ্বোধনের মধ্য দিয়ে খাল খনন কাজ শুরু হয়ে গেল। ব্যক্তিগণকে নিয়ে গৌরনদী উপজেলার আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমরা 20,000 কিলোমিটারের খাল খনন করব। আমরা সরকারের বয়স 1 মাস হয় নাই, আগামী 17 তারিখে আমাদের সরকারের বয়স হবে 1 মাস। আমাদের ভোটারদের ভোটের কালির দাগ শুকায় নাই এখনো, অনেকের এখনো কালির দাগ আছে, কিন্তু আমাদের এই 5টি প্রতিশ্রুতি আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে এই 5টি প্রতিশ্রুতি আমরা তারেক রহমানের নেতৃত্বে ইতিমধ্যেই বাস্তবায়ন করেছি ইনশাআল্লাহ। আমি অত্যন্ত সৌভাগ্যবান, সর্বশক্তিমানের দরবারে চুক্তি আদায় করি শহীদ জিয়াউর রহমানের সেই খাল সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজকে আমি আবার এখানে পুনঃখননের কাজে। প্রতি বছরের মতো এবারও ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঈদের আগের দুদিন যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মহাসড়কের বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা, অবৈধ স্ট্যান্ড, বাজার ও চলমান সংস্কার কাজকে দায়ী করা হচ্ছে এই পরিস্থিতির জন্য। তবে ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ঈদ এলেই ঘরমুখ মানুষের ঢল নামে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। রাজধানী থেকে কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই মহাসড়কেই চলাচল করে হাজার হাজার যানবাহন। কিন্তু অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের পাশে বাজার ও অবৈধ স্ট্যান্ড, যততত্র যাত্রী ওঠানামা এবং গাড়ি পার্কিংয়ের কারণে প্রতি বছরই এই সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গোমতী সেতুর টোল প্লাজায় ধীরগতির যানবাহন এবং মহাসড়কের বিভিন্ন অংশে সড়ক ও জনপথ বিভাগের চলমান সংস্কার কাজ। ফলে ঈদ যাত্রায় আবারও দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা। গাড়ি অনেক গতিতে ছুটে আসে, এখানে খুব স্লো হয়ে আস্তে আস্তে মানে 4-5 কিলোমিটার স্পিডে আইসা আপনার তারপরে যায়। এখানে প্রচন্ড পরিমাণে আর প্রচন্ড আকারে মানে ঈদের মৌসুমে যদি এরকম এই রাস্তার কাজ হয় তাহলে তো অটোমেটিকলি জাম হবে। আর মনে করেন যে এখন তো যা অবস্থা আছে, আমার মনে হয় ঈদ শুরু হলে এখান থেকে গাড়ি ঘোড়া চলতেই পারবে না। যে অবস্থা হয়েছে, যে অবস্থা মানে গাড়ি ঘোড়া রাস্তার কাজ, এগুলোর জন্য তো মানুষ আসলে নাভিশ্বাস হয়ে যাচ্ছে মানুষের। এবার ঈদ উপলক্ষে কুমিল্লার দাউদকান্দির বলদাখাল থেকে চট্টগ্রামের বারবকুণ্ড বাজার পর্যন্ত মহাসড়কের 27টি যানজট প্রবণ স্থান চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এসব এলাকায় থাকবে বিশেষ নজরদারি। মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর বাজার, চান্দিনা বাস স্ট্যান্ড, নিমসার বাজার, পদুয়ার বাজার, বিশ্ব রোড, মিয়া বাজার, 14গ্রাম বাজার সহ বেশ কয়েকটি এলাকায় প্রায়ই যানজট লেগে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। অবস্থা আসলে খারাপ। আমি চান্দিনা থেকে দামে ভরে গাড়ি নিয়ে আস্তে 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 করে এই পর্যন্ত আসছি। চিন্তা করে আমার প্রায় 2 ঘন্টা লাগছে এই পর্যন্ত আসছে। মানে আসলে এটা ঈদের মৌসুমে কাজ করাটা আসলে এটা বাঞ্ছনীয় না। মানুষের ভোগান্তি চরম উঠে গেছে, এর মধ্যে আরো বেশি হবে। ঈদের মধ্যে আরো ভোগান্তি হয়। মানুষ মনে করেন যে ঘন্টা 3 ঘন্টা মানে কুমিল্লা এলাকা পার হতে পারবে না। আমরা চিঠি আমরা যাত্রী, আমরা এখান থেকে যাইতে আমাদের কুমিল্লা বিশ্বর পাড়িতে আমাদের 2-3 ঘন্টা সময় লেগে যায়। এখানে ধরেন যে এখন ঈদের মৌসুম জাম লাগবে স্বাভাবিক, রাস্তার কারণে গাড়িটা ধীর গতিতে নামে এখানে জাম লাগে। আর আবার লাগবো ঈদের মৌসুমে জাম লাগবে। তো দাম আমার মানে পাঁচটা হয়ে গেছে, 2-3 দিনের ভিতরে রাস্তাটা ক্লিয়ার করবো এটা। আর এই পাঁচটা ধরলে ঈদের পথ। ঈদে ঘরমুখ মানুষের বিড়ম্বনা কমাতে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যততত্র যাত্রী ওঠানামা বন্ধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এই দাউদকান্দি থেকে মিয়া বাজার পর্যন্ত যে কুমিল্লা অংশটা, এখানে যে কয়টা থানা আছে ততটা কিউআরটি টিম থাকবে। পাশাপাশি আমাদের অফিস থেকে অতিরিক্ত আরো একটা টিম থাকবে, মোট 5টা টিম থাকবে। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমরা জানি মহাসড়কে কিছু চ্যালেঞ্জ থেকে যায়, আমাদের অল্প সময়ে বহু রকম গাড়ি
এবং যাত্রী মহাসড়কে আমরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। এই সময়টাতে রাস্তাটাকে নিরাপদ রাখা, নির্বিঘ্ন রাখা, এটা আমাদের একটা বড় একটা চ্যালেঞ্জ। আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় যানজট হয়ে থাকে সাধারণত, সেই সমস্ত জায়গায় আমরা ভাসমান দোকানগুলো, অবৈধ স্থাপনাগুলো এগুলো উচ্ছেদ করেছে এবং এটা অব্যাহত আছে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কের যেসব স্থানীয় সংস্কার কাজ চলছে সেগুলো ঈদের আগেই চলাচলের উপযোগী করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে নেওয়া এসব উদ্যোগ কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার অপেক্ষা ঘরমুখ মানুষের। মামদুহা রাইসা, জাগো নিউজ। লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্যের নামে ভিজিএফ চালের 30% ভাগ দাবির অডিও ফাঁসের ঘটনার রেশ কাটতে না কাটতে গ্রেফতার মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জামিন পেয়েছেন। সোমবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন মঞ্জুর করেন। স্থানীয়দের অভিযোগ, চালের ভাগ দিতে অস্বীকৃতি ও কালক্ষেপণ করার কারণেই ক্ষিপ্ত হয়ে তাকে পুরানো একটি সন্ত্রাস বিরোধী মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করানো হয়েছিল। আদালত মামলা সূত্রে জানা যায়, 4 মাস আগে কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে গোপন বৈঠক ও সরকারি কাজে বাধার অভিযোগে দায়ের করা ওই মামলায় 33 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত 33 জনের নামের তালিকায় ইউপি চেয়ারম্যান বিপ্লবের নাম ছিল না। তা সত্ত্বেও গেল বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয়ের আসামি হিসেবে সন্দেহভাজন দেখিয়ে পুলিশ তাকে আকস্মিকভাবে গ্রেফতার করে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। পটুয়াখালীর কলাপাড়ায় অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। আদেশে উল্লেখ করা হয়, গত 11 মার্চ থেকে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধে আঘাত লাগে এবং শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে। এদিকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার নলবুনিয়াকান্দি এলাকায় রজত রেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর আমির হোসেন নামের 15 বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার সকাল 10:30টার দিকে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবির হোসেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায়। সে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের ছেলে বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় রজত রেখা নদীতে 4 বন্ধু একসাথে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে 3 জন সাঁতরে তীরে উঠে সক্ষম হলেও আবির হোসেন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিখোঁজের প্রায় একদিন পরে সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর প্রায় 20 ফুট পানির নিচ থেকে নিহত স্কুল ছাত্র আবির হোসেনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধার করা মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাবার পথে হাঁটলেন তারেক রহমান। দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সাহাপাড়া থেকে কর্মযজ্ঞের সূচনা।
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার। যতই শক্তিশালী হোক, খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি অর্থমন্ত্রীর। খাল খনন কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমান সরকার জবাবদিহিতার মধ্যে থাকতে চায়, মন্তব্য তথ্যমন্ত্রীর। লালমনিরহাট 2 আসনের এমপি নামে ভিজিএফ কাণ্ডের ঘটনায় গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন। এবং পটুয়াখালীর কলাপাড়ায় অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল। প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।